আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন আয়োজিত আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষে। একই সাথে আমি নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আমাদের চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে প্রকল্প, এবং আমরা আজকে এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে প্রকল্পের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, প্রকল্পের স্তর, বৈধ প্রকল্পের শর্তাবলী, প্রকল্পের প্রমাণ ও গুরুত্ব, প্রকল্প সংশ্লিষ্ট ধারণাসমূহ, পরীক্ষামূলক সমর্থন, বাস্তব কারণ, প্রতিবেদক অনুকল্প, কাজ চালানো প্রকল্প, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। একই সাথে আরোহ সমন্বয়, প্রকল্পের প্রয়োজনীয়তা এবং সবশেষে এই অধ্যায় সংশ্লিষ্ট একটি সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথমে আমরা চলে যাব প্রকল্প নিয়ে। এই যে প্রকল্প বা প্রকল্পের যে ইংরেজি প্রতিশব্দ হাইপোথিসিস, এই বিষয়টি আমাদের কাছে নতুন, তাই আমরা প্রথমেই দেখব যে যুক্তিবিদ্যায় আসলে প্রকল্প বলতে কি বোঝানো হয়েছে। যুক্তিবিদ্যার লক্ষ্য হচ্ছে সত্য আবিষ্কার করা এবং তা প্রতিষ্ঠা করা। এ উদ্দেশ্যে যুক্তিবিদ্যায় আকারগত ও বস্তুগত ভিত্তির উদ্ভব ঘটে। তাহলে এই যে যুক্তিবিদ্যার যে আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি, এটি কিন্তু আমরা আগেই জেনে ফেলেছি। এই দুটি ভিত্তির সাহায্যে আরোহ সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করে। এই সার্বিক নিয়মের সাহায্যে তার মধ্যবর্তী সমস্যাগুলো সমাধান করতে গিয়ে সাময়িকভাবে সম্ভাবনামূলক বিষয়টিকে সমস্যার কারণ হিসেবে আন্দাজ করে। এই আন্দাজ বা আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলে। আচ্ছা, বলা হচ্ছে যে আমরা যখন একটি অনুমান করি বা কোনো একটি সত্য আবিষ্কার করতে যাই বা কোনো একটি কার্যের কারণ অনুসন্ধান করতে যাই, তখন আমরা কি করি যে হুট করেই যেটা হচ্ছে সত্য অনুমান বা যৌক্তিক অনুমান, সেটা আমরা অনেক সময় করতে পারি না। তখন আমরা আনুমানিক একটি অনুমান করি বা আনুমানিক একটি বিষয়কে ঘটনার কারণ হিসেবে উল্লেখ করে আমরা সেই প্রসেসটার মধ্যে আগাই। এই যে আনুমানিক একটা বিষয়কে সত্য হিসাবে ধরে নিয়ে যে কাজ চালিয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে প্রকল্প। আনুমানিক কোনো একটা কিছুকে ধরা, সেটা সত্যও না মিথ্যাও না, মানে সেটা সত্য হতেও পারে মিথ্যা হতেও পারে, এরকম একটা জিনিসকে ভেবেই সেটাকে বেসিস করে যখন আমরা অনুমান প্রক্রিয়া চালিয়ে যাই, তখন সেই বিষয়টাকে মানে আনুমানিক ধারণা গঠন করাটাকে বলা হচ্ছে প্রকল্প। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল উদ্দেশ্য হলো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা। যখন একজন বিজ্ঞানী উদ্ভূত সমস্যা নিয়ে অনুসন্ধান কার্য পরিচালনা করেন, তখন সমস্যার সাথে জড়িত এমন কিছু বাস্তব পরিস্থিতিকে দেখতে হয় যেগুলো কোনো না কোনোভাবে আমাদের পূর্ব পরিচিত। এ ধরনের পূর্ব পরিচিত পরিস্থিতির নাম সম্ভাব্য অনুমান। যখন এই সম্ভাব্য অনুমানকে যৌক্তিক ব্যাখ্যার আকারে প্রকাশ করা হয়, তখন তাকে প্রকল্প বলে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়েছে। ধরেন একজন বিজ্ঞানী সে কোনো একটা বিষয়ে গবেষণা করছে, তো গবেষণার ফলাফল হিসাবে সে কি রেজাল্ট আসবে গবেষণায় সেটি সে জানে না, বা কোনো একটি অনুসন্ধানের ক্ষেত্রে সে জানে না যে রেজাল্টটি কি আসতে পারে। তখন কি করে যে আনুমানিক একটা বিষয়কে, মানে যেটাকে যতটা কাছাকাছি মনে হয়, আনুমানিকভাবে একদম পুরোপুরিভাবে নিশ্চিত না হয়ে আনুমানিক একটা বিষয়কে ধরে নিতে হয়, ধরে নিয়ে কাজটা আগাতে হয়। তখন দেখা যায় যে জিনিসটাকে ধরেছি হয় সেটা সত্য হয়েছে বা সেটা মিথ্যে হয়েছে, যে জিনিসটা সঠিক সেটাকে আমরা খুঁজে পেয়েছি। এই যে আনুমানিক যে আমরা একটা জিনিসকে গঠন করি, সেটাকে বলা হচ্ছে প্রকল্প। অর্থাৎ কোনো একটা ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে বা কোনো একটি অনুমান করতে গিয়ে আমরা আনুমানিকভাবে যে ধারণা গঠন করছি মানসিক প্রক্রিয়া, সেটিকে বলা হচ্ছে প্রকল্প। আচ্ছা, এখন আমাদের বলা হতে পারে যে আসলে প্রকল্পের প্রয়োজনীয়তাটা কেন, বা যুক্তি দিতে গেলে আসলে প্রকল্পটা কেন লাগবে। হ্যাঁ, আমরা ইন জেনারেল যদি যুক্তি দিতে চাই তাহলে সেটা হচ্ছে খুব সহজ, বা আমরা যদি কোনো একটি সত্য আবিষ্কার করতে চাই সেটি হচ্ছে সবসময় কিন্তু সহজ হয়ে ওঠে না। আমরা যদি জটিল ঘটনাগুলো দেখি তাহলে হচ্ছে জটিল ঘটনার ক্ষেত্রে আমরা সহজে সত্য বা কারণ অনুসন্ধান করতে পারি না। এখন এখানে সত্য বা কারণ অনুসন্ধান করার জন্য আমাদেরকে একটি আনুমানিক একটি ধারণা গঠন করতে হয়, সেখানে আমরা অনুমানও করতে পারি না, মানে অনুমানের যে প্রক্রিয়া ততটাও হচ্ছে সুযোগ থাকে না। তখন আমাদের আনুমানিক একটি ধারণা গঠন করতে হয়, আমাদেরকে ধরে নিতে হয় যে এই জিনিসটা ওই কার্যের কারণ।
যেরকম আমি একটা লাশ দেখলাম, একটা লাশের মধ্যে যে সিমটমগুলো আছে সেই সিমটমগুলো দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে আত্মহত্যা না, এটা হচ্ছে খুন করা হয়েছে, আমার বডির যে হচ্ছে চিহ্ন। কিন্তু এটা আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠা করতে পারছি না যে এটা হচ্ছে খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমি পোস্টমর্টেম রিপোর্টটা হচ্ছে পাবো। তাহলে সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু আমি আনুমানিকভাবে লাশটাকে দেখে বা পর্যবেক্ষণ করে আমি বলছি যে এটা হচ্ছে সুইসাইড করেনি, এটা হচ্ছে খুন করা হয়েছে। এবার যখন সেটা পোস্টমর্টেমে যাবে বা অন্যান্য বিষয়গুলো যখন করা হবে তখন দেখা যাবে হয় আমার অনুমানটা বা আমার প্রকল্পটা ভুল, না হয় সঠিক। এভাবে হচ্ছে আমরা মূল যে কারণ সে কারণটাতে কিন্তু পৌঁছে যাব। আচ্ছা, প্রকল্পের প্রাসঙ্গিকতায় বলা হয়েছে প্রকল্প ছাড়া কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান সম্ভব নয়। অর্থাৎ আমরা যখন কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান করব তখন কিন্তু আমাদের প্রকল্পটা লাগবে, কারণ বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে আমরা শুরুতেই কিন্তু অনুমান বা কারণ সেটা কিন্তু আমরা নিরূপণ করতে পারি না। প্রকল্পের সহায়তা ছাড়া বৈজ্ঞানিক অগ্রগতির আধুনিক পর্যায়ে উন্নতি হতে পারত না। আমাদের যে বর্তমানে বিজ্ঞানীদের নানাবিধ যে নতুন নতুন উদ্ভাবন বা নতুন নতুন তারা যে সত্য আবিষ্কার করছে, কোন রোগের কারণ কোনটা বা কোন ধরনের অভ্যাসের জন্য হচ্ছে এই রোগটা হতে পারে, বিভিন্ন বিষয় যে আবিষ্কার করছে, এই আবিষ্কারের জন্য তাদের আগেই হচ্ছে কতগুলো আনুমানিক ধারণা গঠন করে নিতে হয়েছিল, তারপর তারা সেগুলো সত্য মিথ্যা যাচাই করতে গিয়ে মূল কারণগুলো পেয়েছে। যেমন আমরা জানি যে আমরা যে ব্যক্তিগত গাড়িগুলো ব্যবহার করি, ব্যক্তিগত গাড়িতে যে এসিগুলো থাকে সেগুলো যদি আমরা যথাযথ প্রক্রিয়ায় যদি একটু ব্যবহার না করি সেক্ষেত্রে সেটা আমার ক্যান্সারের কারণ হতে পারে। এখন এই যে বিষয়টাকে যে অনুসন্ধান করেছে বা এই যে বিষয়টাকে যে তারা বের করলো, এটা কিন্তু তারা শুরুতে আগেই বের করতে পারিনি। তারা হচ্ছে বিভিন্ন সময় অ্যানালাইসিস করার সময় কেন ক্যান্সার হয়, ক্যান্সারের কারণগুলো তারা অনেকগুলো কারণকে দাঁড় করিয়েছে। তো দাঁড় করানোর পরে দেখা গেছে কি যে শেষ পর্যন্ত একটা দুইটা কারণ ভ্যালিড হয়েছে বা সেই কারণগুলোকে প্রকল্প হিসেবে করার কারণে অন্যান্য যে অ্যাকচুয়াল কারণ সেগুলো হচ্ছে বেরিয়ে আসছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে প্রকল্পটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর, এটা এখনও লাগছে। এই প্রকল্পটি অধিকতর নিশ্চয়তামূলক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য প্রকল্প একটি অপরিহার্য পদক্ষেপ। আমরা যদি হুট করে একটা সিদ্ধান্ত নেই বা মোটামুটি কার্যকারণ নীতি বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি দেখেও যদি আমরা একটি সিদ্ধান্ত নেই, তাহলেও যে সিদ্ধান্তটা একদম শতভাগ আর কি হবে, মানে অনুমান মানেই হচ্ছে বিষয়টা হচ্ছে সম্ভাব্য, তারপরেও যে একদম শতভাগ জিনিসটা সত্য হবে সেরকম নাও হতে পারে। তাহলে আমরা কি করছি যে যদি আমরা অধিকতর একটা নিশ্চয়তামূলক সিদ্ধান্তে যেতে চাই, মানে আমরা চাচ্ছি যে আমরা যে সিদ্ধান্তটা নিব সেটা আর কি অধিকতর আর কি নিশ্চিত হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রকল্পের সহায়তা নিতে হবে। প্রকল্পের সহায়তায় গেলে আমরা দেখব যে আমাদের ফলাফলটা অধিকতর নিশ্চিত হচ্ছে। এজন্য বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য আমরা দেখতে পাই প্রকল্প অনুসরণ করা যথেষ্ট প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে। নিম্নে সে সম্পর্কে প্রকল্পের প্রাসঙ্গিক দিকগুলো উল্লেখ করা হলো। আচ্ছা, এখানে হচ্ছে প্রকল্পের যে প্রাসঙ্গিক দিক সেটা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে প্রকল্পের ব্যবহার অপরিহার্য, অর্থাৎ আমরা যখন বৈজ্ঞানিক কোনো অনুসন্ধান করব বা আমরা যখন কোনো ঘটনার কারণ অনুসন্ধান করব তখন আমাদেরকে কোনো একটি কারণকে প্রকল্প হিসাবে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে আমরা তার মূল কারণটি বের করতে পারবো বা আমরা মূল কারণটির সাথে মিলে দেখতে পারবো। তাহলে বুঝতে পারছি যে প্রকল্পের ব্যবহারটা অপরিহার্য। মূলত যুক্তির মাধ্যমে আমরা সত্য আবিষ্কার করতে চাই, আমরা কারণ আবিষ্কার করতে চাই। ঠিক একইভাবে আমরা যদি বৈধ যুক্তি নিরূপণ করতে চাই তাহলেও কিন্তু আমাদেরকে প্রকল্প অপরিহার্য। যেমন আমি আমার মনের মধ্যে ধরে নিতে হবে যে এই জিনিসটা বৈধ যুক্তি হতে পারে, তারপরে আমি কি করব সেটা যখন বাস্তবের সাথে মিলিয়ে দেখব বা পরিস্থিতিগুলোর সাথে আমি খাপ খাওয়ানোর চেষ্টা করব, তখন দেখব যে আমার যে ধারণাটা ছিল যে এটা হচ্ছে বৈধ যুক্তি বা অবৈধ যুক্তি, সেই ধারণাটার আমি ফলাফলটা কিন্তু বের করতে পারবো। আমি তখনই একটা বৈধ যুক্তি দিতে পারবো যখন আমি নিজে আইডেন্টিফাই করতে পারবো যে এটা হচ্ছে বৈধ যুক্তি হয়েছে। তো বৈধ যুক্তি বের করার জন্য আমার প্রকল্প লাগবে। আমি যদি বৈধ যুক্তি বের করতে পারি বা নিরূপণ করতে পারি তখন আমি সেটা আরেকজনের কাছে প্রকাশ করতে পারবো এবং আমার গ্রহণযোগ্যতাটা চলে আসবে। বলা হচ্ছে প্রকল্পের ভূমিকা খুবই কার্যকর, কারণ হচ্ছে প্রকল্পের মাধ্যমে আমরা সত্য আবিষ্কার করতে পারি, সেজন্য প্রকল্পের ভূমিকাটা খুবই কার্যকর। বৈজ্ঞানিক অনুসন্ধানের পথকে উন্মোচিত করে। এই যে আমরা বর্তমান সময়ে যে বৈজ্ঞানিক বিভিন্ন রকমের
অনুসন্ধান করছি যে কোন কোন ধরনের অভ্যাস আসলে আমাদের করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে সাহায্য করবে। এই যে আমাদের বিভিন্ন রকম হচ্ছে ডোজ এসেছে, আমরা ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ দেওয়ার পর বুস্টার ডোজ এসেছে, হয়তো বা পরবর্তীতে আমাদের আরও কোনো ডোজ দেওয়া লাগতে পারে। এই যে এই বিষয়গুলো কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে কিন্তু চলে এসেছে এবং এই অনুসন্ধানের ক্ষেত্রে কিন্তু প্রকল্পটাকে নিতে হয়, অনেকগুলো বিষয় এখানে যাচাই বাছাই করতে হয়। তাহলে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্পর ভূমিকা রয়েছে। বলা হচ্ছে পরীক্ষণ ও নিরীক্ষণ কার্যকে সাহায্য করে। আচ্ছা, এই যে পরীক্ষা করা, কোনো একটা বিষয়কে পরীক্ষণ করা বা নিরীক্ষণ করা মানে প্রত্যক্ষ করা, এই প্রত্যক্ষ করার যে কার্যের মধ্যেও কিন্তু আসলে প্রকল্প আমাদেরকে সাহায্য করে। আমরা প্রকল্প যখন আমরা করতে যাব তখন আমরা কিন্তু সেখানে পরীক্ষণ এবং নিরীক্ষণ এই কার্যগুলো সাহায্য নিয়ে থাকব। বলা হচ্ছে যে সার্বিকীকরণ করতে সহায়ক ভূমিকা রাখে। আচ্ছা, সার্বিকীকরণ কি? সার্বিকীকরণটা হচ্ছে একটা ইউনিভার্স, একটা মতামত। যেমন আমরা বলছি যে পৃথিবীর সকল মানুষই মননশীল, এখানে আমি সবাই সম্পর্কে বলছি, একটা জেনারেলাইজড করা। এই যে জেনারেলাইজড করা কোনো একটা বিষয়কে, একটা যে বিষয়কে জেনারেলাইজ করা মানে হচ্ছে সেটা যে একদম শতভাগ সব মানুষের ওপর সেটি যে প্রভাব বিস্তার করবে সেরকম কিন্তু বিষয়টা নয়। যেরকম আমরা যদি বলি যে নটরডেম কলেজের শিক্ষার্থীরা হয় মেধাবী, এখন আমি যখন বলছি যে নটরডেম কলেজের শিক্ষার্থীরা হয় মেধাবী, আমি কিন্তু এটা বোঝাতে চাচ্ছি যে নটরডেম কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী মেধাবী, কিন্তু দেখা যেতে পারে বাস্তবে এমন 2-3 জন শিক্ষার্থী রয়েছে যারা প্রকৃতপক্ষে মেধাবী না। তাহলে এই যে আমি এখানে একটি জেনারেলাইজড করলাম বা এখানে আমি একটি সার্বিকীকরণ করলাম, এই সার্বিকীকরণ করার প্রক্রিয়াতে প্রকল্পের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বলা হচ্ছে ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা প্রদান রাখে। আচ্ছা, এই যে ব্যাখ্যা প্রদান অর্থাৎ কোনো একটি ঘটনার কারণের যে ব্যাখ্যা প্রদান করা, এর ক্ষেত্রে হচ্ছে প্রকল্প ভূমিকা রাখে। ব্যাখ্যাকরণ আমরা আমাদের কোর্সের মধ্যে আলোচনা করব, সেখানে আপনারা ব্যাখ্যা বা ব্যাখ্যাকরণ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে প্রকল্পের প্রকৃতি বা বৈশিষ্ট্য, অর্থাৎ প্রকল্পের নেচার এবং এর ক্যারেক্টারিস্টিক্সগুলো আসলে কীরকম। বলা হচ্ছে প্রকল্প হচ্ছে সাময়িকভাবে গৃহীত আনুমানিক ধারণা, অর্থাৎ এটা হচ্ছে সাময়িকভাবে গৃহীত করা হচ্ছে, এটা ফাইনাল না, এটা ফাইনাল বা আলটিমেট আপনার কোনো অনুমান না। এটা হচ্ছে আমি সাময়িকভাবে করলাম, সাময়িকভাবে করে আমি দেখার চেষ্টা করলাম যে আসলে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কী বা অ্যাকচুয়াল কারণটা কী সেটা বের করার চেষ্টা করলাম। এর জন্য এটা হচ্ছে সাময়িকভাবে গৃহীত আনুমানিক ধারণা। এ ধারণা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, মানে এটা হচ্ছে সত্যও হতে পারে মিথ্যা হতে পারে, এটা নিশ্চিতভাবে আমরা সত্য বা মিথ্যা বলতে পারবো না। প্রকল্প কোনো ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য হয়ে থাকে। ওই যে আমি বললাম যে কারণ অনুসন্ধান মানে হচ্ছে জিনিসটাকে ব্যাখ্যা করা, ব্যাখ্যা করার জন্য হইতেছে আমার প্রকল্পের সহায়তা নিতে হবে। কারণ অনুসন্ধান যখন আমরা করতে পারবো তখনই আমরা কিন্তু একটি বিষয়ের ব্যাখ্যা করতে পারবো। বলা হচ্ছে প্রকল্পের সময় গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ হবে, অর্থাৎ আমি কোনো একটা কার্যের কারণ হিসাবে যেটাকে নিরূপণ করছি সেই কারণটি আমার কার্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। আমি যে কোনো একটা বিষয়কে কিন্তু আনুমানিক ধারণা হিসেবে আমি নিরূপণ করতে পারবো না, আনুমানিক যে আমি ধারণা গঠন করব সেটিও আমার কার্যের সাথে একটি সম্পর্ক যুক্ত হতে হবে বা সঙ্গতিপূর্ণ হতে হবে। তার মধ্যে যদি মিল না থাকে তাহলে সেটিকে আমরা বৈধ প্রকল্প বা প্রকল্প হিসাবে আমি নিরূপণ করতে পারবো না। প্রকল্প হয় স্পষ্ট ও বাস্তব ভিত্তিক, অস্পষ্ট ও বাস্তবতা বিবর্জিত কোনো প্রকল্প হবে না। অর্থাৎ আমি যে প্রকল্পটাকে নিব মানে আনুমানিক যে ধারণাটা গঠন করছি বা যেটাকে আমি কারণ হিসেবে নিরূপণ করছি সেইটি হতে হবে বাস্তব ভিত্তিক, অর্থাৎ এখানে যে বস্তুগত সত্যতার উপস্থিতি থাকতে হবে। বলা হচ্ছে অস্পষ্ট বা বাস্তবতা বিবর্জিত, অর্থাৎ যেটাতে বস্তুনিষ্ঠতা নেই বা বস্তুগত সত্যতা যেটাতে নেই, এবং যেটা হচ্ছে অস্পষ্ট অর্থাৎ যেটা হচ্ছে আসলে পর্যাপ্ত না। মানে আমি একটা ঘটনার কারণ হিসেবে যেটা বলবো সেটা কারণ হিসেবে পর্যাপ্ত হতে হবে, যদি পর্যাপ্ত না হয় সেটা যদি আমাকে মিনিমাম স্যাটিসফাইড না করে তাহলে সেটাকে আমি প্রকল্প হিসাবে নিতে পারবো না, অর্থাৎ সেটা অস্পষ্ট হবে না, সেটাকে স্পষ্ট হতে হবে। পরবর্তীতে বলা হয়েছে প্রকল্প হয় যৌক্তিক এবং প্রকৃতির নিয়মের অনুসারে, অর্থাৎ প্রকল্পের মধ্যে যে প্রকৃতির যে নিয়মানুবর্তিতা নীতি সে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি উপস্থিত থাকবে এবং প্রকল্পটা হবে হচ্ছে যৌক্তিক, অর্থাৎ অযৌক্তিক কোনো কিছুকে আমি প্রকল্প হিসাবে গ্রহণ করতে পারবো না। যেহেতু আমরা যুক্তিবিদ্যায় যৌক্তিক প্রক্রিয়ায় আগাই, আমরা যেটি সত্য যেটি বৈধ সেটিকে খোঁজার চেষ্টা করি, তাই এখানে অবশ্যই অযৌক্তিক কোনো কিছুকে আমরা প্রকল্প হিসাবে নিতে পারবো না। প্রকল্প হয় প্রাসঙ্গিক, অর্থাৎ প্রকল্পের ক্ষেত্রে আমাদের প্রাসঙ্গিক বিষয়গুলো নিতে হবে, পরীক্ষণাত্মক বা পরীক্ষণমূলকভাবে সমর্থনযোগ্য, অর্থাৎ
এই যে প্রকল্পটা নিব আমরা এমন একটা জিনিসকে প্রকল্প হিসেবে নিব যেটা পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য বা যেটা আসলে পরীক্ষণ করার যোগ্য। যে জিনিসটা আসলে পরীক্ষা করার যোগ্য না সেটাকে আমি কোনোভাবেই প্রকল্প হিসাবে নিতে পারবো না। যেমন আমি যদি মনে করি যে কলেরার কারণ হচ্ছে ওলা বিবির আক্রমণ বা ওলা বিবির হচ্ছে আসলে হচ্ছে কলেরা হয়েছে, তাহলে এইটাকে যদি আমি প্রকল্প হিসাবে ধরি সেখানে কিন্তু আমি এই ওলা বিবির যে আসর এটাকে কোনোভাবে আমি পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য নয়, অর্থাৎ এটাকে আমি কোনোভাবেই পরীক্ষণ করতে পারবো না। এই ধরনের কোনো বিষয়কে আমরা প্রকল্প হিসাবে নিতে পারবো না। বলা হচ্ছে প্রকল্প হয় সুসংগত, বৈধ এবং বিজ্ঞানসম্মত, অর্থাৎ প্রকল্প হতে হবে বিজ্ঞানসম্মত। আমাদের লৌকিক বা মন গড়া কোনো বিষয় কিংবা অসুসংগত কোনো বিষয় কিন্তু প্রকল্প হিসাবে আমরা সিলেক্ট করতে পারবো না। বলা হচ্ছে প্রকল্প হয় সুনির্দিষ্ট বিষয়ে, অনির্দিষ্ট বিষয়ের ওপর প্রকল্প তৈরি করা যায় না। অর্থাৎ সুনির্দিষ্ট পার্টিকুলার বিষয়ে আমরা প্রকল্প নিতে পারবো, কিন্তু যে বিষয়টা হচ্ছে অনির্দিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু প্রকল্প তৈরি করতে পারবো না। বলা হচ্ছে প্রকল্প হয় পর্যাপ্ত, অর্থাৎ প্রকল্পের ক্ষেত্রে আপনি যে বিষয়টাকে ধরে নিয়েছেন, যে আনুমানিক ধারণা গঠন করেছেন, সেটা যেন কার্যকে ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হয়। বলা হচ্ছে সেটা হবে প্রাসঙ্গিক এবং যাচাইযোগ্য। এর আগে আমরা পড়েছি হচ্ছে পরীক্ষণমূলক সমর্থন, অর্থাৎ একইভাবে আমরা এবার কি করব, যে জিনিসটাকে যাচাই করা যায় এমন একটা বিষয়কে আমি প্রকল্প হিসাবে গ্রহণ করছি বা এমন একটা বিষয়কে আমি প্রকল্প হিসাবে ধরছি যেটাকে হচ্ছে যাচাই করা যায়। যাচাই করা না গেলে সেটাকে আমরা প্রকল্প হিসাবে গঠন করব বা ধারণ করব না। এবং বলছি যে বাস্তব কারণ সম্পন্ন, যখন আমরা একটা বিষয়ের কারণ ধরবো, যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা দুর্ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনার কারণ কি বা সেই সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে আমরা যে প্রকল্পটাকে ধরবো সেটা হতে হবে হচ্ছে একটি বাস্তব কারণ সম্পন্ন। অর্থাৎ অবাস্তব কারণ সম্পন্ন কোনো কিছুকে আমি প্রকল্প হিসাবে গ্রহণ করতে পারবো না। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। এবার বলা হচ্ছে যে প্রকল্পের স্তর, অর্থাৎ এই যে আমরা আনুমানিকভাবে যে একটি ধারণা গঠন করছি, এই আনুমানিকভাবে ধারণা গঠন করতে গেলেও মানসিকভাবে আমাদেরকে কতগুলো স্তর অতিক্রম করতে হয়, তারপরে আমরা একটি প্রকল্প বা আনুমানিক ধারণা গঠন করতে পারি। এবার সেই স্তরগুলো নিয়ে আলোচনা করব। কোনো বিষয়কে যথার্থভাবে ব্যাখ্যাদানের জন্য পর্যাপ্ত তথ্যের প্রণীত আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলে। আচ্ছা, এখানে আমরা প্রকল্পের সংজ্ঞাটা পেয়ে গেলাম। প্রকল্পে আনুমানিক ধারণা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ ও অসঙ্গতিপূর্ণ হতে পারে। কোনো বিষয়ে প্রকল্পের বা আনুমানিক ধারণা গঠনের জন্য কতগুলো পর্যায় রয়েছে, এই পর্যায় বা ধাপগুলোকে প্রকল্পের স্তর বলে। তাহলে এই যে প্রকল্পের স্তরগুলো রয়েছে এগুলো যখন আমরা অতিক্রম করে একটি প্রকল্প গ্রহণ করব তখন সেই প্রকল্পটা তুলনামূলকভাবে বেশি ভ্যালিড হতে পারে। আচ্ছা, প্রথমে বলেছে ঘটনা নিরীক্ষণ। ঘটনা নিরীক্ষণ মানে হচ্ছে বাস্তবে কোনো একটা ঘটনাকে পর্যবেক্ষণ করা, বাস্তবে কোনো একটা ঘটনাকে দেখা, সেটা হচ্ছে ঘটনার নিরীক্ষণ। অর্থাৎ আমরা যদি কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণ যদি আমরা হচ্ছে অনুসন্ধান করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে সেই অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে, যে প্লেসটাতে হয়েছে, যে স্থানে হয়েছে সেখানে আমাকে যেতে হবে এবং আমাকে ঘটনার যে পারিপার্শ্বিকতা সেই পারিপার্শ্বিকতা প্রত্যক্ষভাবে আমাকে দেখতে হবে। এটা হচ্ছে ঘটনা নিরীক্ষণ। অর্থাৎ কোনো একটি ঘটনার আমরা যখন কারণ বের করব তখন সেই ঘটনাটাকে বাস্তবে হচ্ছে দেখা, প্রত্যক্ষ করা, সেই প্রত্যক্ষ করা হচ্ছে ঘটনার নিরীক্ষণ। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে সেই অ্যাক্সিডেন্টের যে জায়গাটা সেই জায়গাটার কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বর্ণনাটা শোনা, গাড়ির অবস্থাটা কি, ডেড বডির অবস্থাটা কি, রাস্তার উপরে কি কি বিষয় রয়েছে, আশেপাশে কি কি আছে, এই বিষয়গুলো কিন্তু আমাকে নিরীক্ষণ করতে হবে। তাহলে আমি কি করলাম, প্রথমে হচ্ছে আমি নিরীক্ষণ করলাম, তারপরে কি করলাম, একটা আনুমানিক ধারণা গঠন। আনুমানিক ধারণা গঠন এইবার হচ্ছে যে অ্যাক্সিডেন্টের কারণটা কি, অ্যাক্সিডেন্টের কারণ হিসাবে কি আমি যিনি মারা গিয়েছেন তিনি কি জোরে বাইক চালাচ্ছেন এজন্য কি বাইকের সাথে আপনার বাসের অ্যাক্সিডেন্ট হলো, নাকি বাস যিনি চালাচ্ছেন তিনি হচ্ছেন অপ্রাপ্তবয়স্ক ছিল সে কারণে অ্যাক্সিডেন্ট হলো, নাকি বাস হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে চালাচ্ছিল সে কারণে অ্যাক্সিডেন্ট হলো, নাকি রাস্তারও কোনো সীমাবদ্ধতা ছিল বা রাস্তায় এমন কোনো ল্যাকিংস ছিল যে কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাহলে এই যে সবগুলো বিষয়, অনেকগুলো বিষয় তো বা চলে আসবে, সেখান থেকে আমাকে কি করতে হবে, একটা বিষয়কে আনুমানিক একটা ধারণা গঠন করতে হবে। অর্থাৎ সেখান থেকে আমার একটা বিষয়কে মাথায় নিতে হবে যে এটা হচ্ছে মূল কারণ বা মেজর যে সংকট সেটাকে আমাকে ধরতে হবে। তারপর হচ্ছে আমাকে সেখান থেকে এই যে অনেকগুলো বিষয় যে আমরা পেলাম, যে আমরা পেয়েছি যে যিনি বাইক চালাচ্ছিলেন আরোহী, মানে যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছে অনেক দ্রুত
মানে তিনি বাইকটা ঠিকমতো চালাচ্ছেন কিনা সেটা একটা বিষয় ছিল, ড্রাইভার হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ছিল সেটা একটা বিষয় ছিল, আবার রাস্তাতেও হচ্ছে প্রবলেম ছিল। তাহলে এই যে অনেকগুলা বিষয় আমরা পেলাম, এখন এটা থেকে যে কোনো একটাকে আমার কারণ হিসাবে ধরতে হবে, বা একটা জিনিসকে আমি কারণ হিসাবে নিব, তখন আমাকে কি করতে হবে যে অনেকগুলা আমার যে অপশন, সেই অপশন থেকে আমাকে একটা বিষয়কে আমি কারণ হিসাবে নিতে পারবো। এখন আমি কারণ হিসাবে নিচ্ছি যে যিনি হচ্ছে বাস চালাচ্ছিলেন, বাসের যিনি ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার ছিল হচ্ছে অপ্রাপ্তবয়স্ক এবং তিনি হচ্ছে খুব দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন এবং বাইককে সে হচ্ছে পেছন থেকে ধাক্কা দিয়েছেন। এই যে আমরা যে একটা সিদ্ধান্তে আসলাম তিনটা জায়গা থেকে, এখানে হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে, মানে এখানে হচ্ছে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি যখন একটা কার্যের কারণ অনুসন্ধান করতে যাব তখন আমি সেখানে অনেকগুলো মিশ্র কার্য দেখতে পারবো। এই অনেকগুলো মিশ্র কার্য থেকে একটা কারণকে বেছে নেওয়াটাই হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণ করা। এখান থেকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবার যে বিষয়টা আমি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করলাম সেটাকে আবার আমার একটু যাচাই করতে হবে। যাচাই করব কিভাবে, যে সেটা আসলে বাস্তবে কতটা রিলেটেড, এভাবে আমাকে যাচাই করতে হবে। দেখেন এখানে যাচাই করা মানে কিন্তু সেটা ফাইনাল অনুমান না। যাচাই করার পরে আমি সেখানে প্রকল্প হলো, মানে যাচাই করার পরে একটা আনুমানিক ধারণা গঠন করা হলো। যেরকম যাচাই করার পরে আমি বললাম যে না ঠিক আছে, যিনি হচ্ছে ছিল, যিনি হচ্ছে বাসটা চালাচ্ছিলেন তার চালানোর মধ্যে হচ্ছে ত্রুটি ছিল। এখন এটা আমি বললাম যাচাইকরণে। তাহলে এখানে আমি হচ্ছে আনুমানিকভাবে তাকে হচ্ছে আমি কারণ হিসাবে নিরূপণ করলাম। এখন দেখা যেতে পারে এটা সত্য হতে পারে, কিংবা যখন এটা মামলাতে যাবে, মামলাতে যাওয়ার পর যখন অনুসন্ধান হবে দেখা যাবে যে যিনি হইতেছে বাস চালানো যার কথা ছিল তিনি হচ্ছে অনুপস্থিত ছিলেন, তার কারণে হচ্ছে ছোট একজন ড্রাইভারকে বা হেল্পারকে হচ্ছে বাস চালাতে দিয়েছিলেন। তাহলে এই যে দোষটা বা তখন হচ্ছে মূল কারণটা কিন্তু পরিবর্তন হয়ে যেতেও পারে, বা দেখা যেতে পারে যে না আসলে বাসটা ঠিক মতোই চলছিল, বাসটা ঠিক গতিতে ছিল, কিন্তু সমস্যা ছিল হচ্ছে রাস্তার কারণে হচ্ছে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এরকম বিষয় কিন্তু ঘটতে পারে। তাহলে এইভাবে হচ্ছে আমি আনুমানিক ধারণাটা গঠন করব। এই যে স্তরগুলো রয়েছে প্রকল্পের স্তর, এই স্তরগুলো আমি যখন ঠিকভাবে অতিক্রম করব তখন আমি কিন্তু একটি বৈধ প্রকল্প বা তুলনামূলকভাবে একটি স্ট্রং একটি প্রকল্প কিন্তু আমি এখানে বের করতে পারবো। আচ্ছা, এরপর আমরা চলে যাই। এরপরে বলা হচ্ছে যে বৈধ প্রকল্পের শর্তাবলী। বৈধ প্রকল্পের শর্তাবলীর মধ্যে বলা হচ্ছে যে প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে, অর্থাৎ একটা ফোকাসড ওই পয়েন্টটাতেই হতে হবে, আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে, অর্থাৎ হচ্ছে জিনিসটাকে সঙ্গতিপূর্ণ বা রিলেটেড হতে হবে। আমি যখন একটা বিষয়কে একটা কার্যের কারণ হিসেবে আমি যেটাকে ধরছি সেটাকে রিলেটেড হতে হবে। আমি কখনোই কলেরার কারণ হিসাবে ওলা বিবির মানে আসর এটাকে আমি কখনোই ধরতে পারবো না। বলছে যৌক্তিক হতে হবে, অযৌক্তিক কোনো কিছুকে আমি নিতে পারবো না। বৈজ্ঞানিক নিয়মের সাথে সঙ্গতি হতে হবে, অর্থাৎ কোনো লৌকিক কোনো ব্যাখ্যা বা মানুষের মন গড়া যে ব্যাখ্যা, মানুষের মন গড়া যে নিয়ম, সেই নিয়মের সাথে আসলে বিষয়টি সঙ্গতিপূর্ণ হবে না। মাজারে টাকা দিলে হচ্ছে আপনার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে, এইগুলার এই ব্যাখ্যা বা এই হচ্ছে নিয়ম, এগুলো কিন্তু এই প্রকল্পের মধ্যে কোনোভাবেই খাটবে না। বৈধ প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, যেটাকে আমরা কারণ হিসেবে ধরবো সেটাকে বাস্তব হতে হবে, অর্থাৎ বস্তুগত সত্যতা থাকতে হবে। বৈধ প্রকল্পকে পর্যাপ্ত বা যথেষ্ট হতে হবে, অর্থাৎ যে বিষয়টাকে আমরা কারণ হিসেবে উল্লেখ করছি সেটা কার্যকে ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হতে হবে। আমি এমন একটা বিষয়কে কারণ বললাম যেটা আসলে মানে পুরো সমগ্র কারণটাকে বোঝাচ্ছে না, তাহলে হবে না। আমাকে সমগ্র কারণ বোঝায় এরকম একটি স্ট্রং পয়েন্ট বা পর্যাপ্ত বা যথেষ্ট হিসাবে আমাকে বলতে হবে। বৈধ প্রকল্পকে পরীক্ষণাত্মকভাবে সমর্থনযোগ্য হতে হবে, মানে এমন একটা বিষয়কে আমি আনবো যেটাকে পরীক্ষামূলকভাবে পরীক্ষণ করা যায়, পরীক্ষণভাবে এটাকে সমর্থনযোগ্য হতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখব প্রকল্পের প্রমাণ, অর্থাৎ প্রকল্পকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। মানে আমি যখন একটা প্রকল্পটা করেছি, এবার সেই প্রকল্পটা আমার অনুমানটা সত্য কিনা বা প্রকল্পটা বৈধ কিনা তার জন্য আমি কিছু প্রমাণ পদ্ধতির মাধ্যমে আগাবো। প্রকল্প প্রমাণ ছাড়া আনুমানিক ধারণা থেকে সিদ্ধান্ত থেকে আহরিত হয়। প্রকল্প কি করে যে প্রথমে প্রমাণ ছাড়া আনুমানিক ধারণা থেকে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হই। এই প্রকল্প বা আনুমানিক ধারণা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। এই প্রকল্পের কিছু প্রমাণ রয়েছে, অর্থাৎ প্রকল্পগুলোকে কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়। পরীক্ষা থেকে উত্তীর্ণ হলেই প্রকল্পটি একটি নিয়ম বা নীতির পর্যায়ে উন্নীত হয়। তাহলে আমরা এখানে দেখব যে প্রকল্পকে কিভাবে প্রমাণ করা যায়। তখন আমরা যখন প্রমাণ করব তখন সেই প্রকল্পটা কি হবে, অধিকতর সত্য হবে বা অধিকতর গ্রহণযোগ্য হবে। প্রথমে প্রমাণটা হচ্ছে যাচাইকরণ। বলছে যে প্রকল্প প্রমাণের প্রথম ও প্রধান পদ্ধতি হচ্ছে যাচাইকরণ। যাচাইকরণকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ এবং আরেকটা হচ্ছে পরোক্ষ যাচাইকরণ। আচ্ছা, প্রত্যক্ষ যাচাইকরণটা কি? প্রত্যক্ষ যাচাইকরণ হচ্ছে যেটা আমরা একদম সশরীরে যে বিষয়টাকে আমরা যাচাই করতে পারি সেটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ। নর্মাল পরিবেশে যেটা আমরা চোখে দেখি সেটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ। আর পরোক্ষ যাচাইকরণ হচ্ছে যেটা কৃত্রিমভাবে বা যেটা হচ্ছে সরাসরি আমরা যাচাই করতে পারি না। যেরকম আমরা বৈজ্ঞানিক ক্ষেত্রে পানির মধ্যে কি কি জীবাণু আছে এটা তো আমরা খালি চোখে দেখতে পাই না, তখন আমাদের কি করতে হয়, একটা ল্যাবের মধ্যে সেটাকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে আমরা পরোক্ষভাবে জিনিসটাকে যাচাই করছি। তাহলে একটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ আর একটা হচ্ছে পরোক্ষ যাচাইকরণ। এই যাচাইকরণের করার মাধ্যমে আমরা যে প্রকল্পটাকে নিয়েছি সেটা কতটা বৈধ বা অবৈধ সেভাবে হচ্ছে আমরা প্রমাণ করতে পারি। আচ্ছা, আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে প্রকল্পটিকে পর্যাপ্ত হতে হবে, অর্থাৎ আমার প্রকল্পটা পর্যাপ্ত কিনা সেইটা হচ্ছে আমাকে জাস্টিফাই করতে হবে যে আমি আসলে যেটাকে কারণ হিসেবে বলছি সেই কারণটা কার্যটাকে ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত কিনা। বলা হচ্ছে প্রকল্পটিকে একমাত্র হতে হবে, কোনো প্রকল্পের প্রতিদ্বন্দ্বী প্রকল্প থাকতে পারবে না। প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে একটিকে সত্য বলে গ্রহণ করলে দুই ধরনের সংকট দেখা যায়, যথা সংকট উত্তরক দৃষ্টান্ত এবং সংকট উত্তরক পরীক্ষণের দৃষ্টান্ত। আচ্ছা, বলা হচ্ছে যে প্রকল্প যখন আমরা বলবো, একটা ঘটনার কারণ হিসেবে যখন আমরা বলবো, তখন সেটাকে একটি মাত্রই আমি কারণ বলতে পারবো। একটা ঘটনার আমি একাধিক কারণ বলবো না। তাহলে প্রকল্প হবে হচ্ছে একটা ঘটনা পেছনে বা একটা কারণের পেছনে, একটি কার্যের পেছনে কারণ থাকে হচ্ছে একটি, আমি একটি জিনিসকে হচ্ছে প্রকল্প হিসাবে ধরতে পারবো। আর এই যে জিনিসটাকে আমি ধরবো, মানে প্রকল্পের কারণ হিসেবে যে জিনিসটাকে আমি ধরবো সেটার কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারবে না। যেমন আমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করার কারণ হিসাবে যদি এটা ধরি যে শিক্ষা যিনি হচ্ছে পড়িয়েছেন তিনি হচ্ছে ভালো মতো পড়াননি, এটাকে যদি আমি ধরি, তাহলে এই যে শিক্ষার্থী আসলে কি পড়েছে, বিষয়টা কি হলো যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করলো, যে আমি একজন শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হওয়ার পিছনে আমি দায়ী করছি যে তাকে যে শিক্ষক পড়িয়েছেন তিনি ভালো মতো পড়াননি। এটাকে যদি আমি একমাত্র প্রকল্প হিসেবে বা কারণ হিসেবে দিই, তখন সেই শিক্ষার্থী কতটুকু পড়েছে বিষয়টা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখানে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। এই ধরনের কোনো বিষয় কিন্তু আমার প্রকল্পের মধ্যে আসবে না। যদি আসে, অনেক সময় এই ধরনের বিষয় চলে আসে, তখন সেটাকে বলছে, তখন দুই ধরনের আমার সংকট সৃষ্টি হয়। একটি হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত এবং আরেকটি হচ্ছে সংকট উত্তরক পরীক্ষণের দৃষ্টান্ত। যখন অনেকগুলো দৃষ্টান্ত থেকে আমাদেরকে একটি দৃষ্টান্তকে কারণ হিসেবে যখন আমাদেরকে সিলেক্ট করতে হয়, তখন সেখানে সংকট উত্তরক দৃষ্টান্ত হয়। এবং অনেকগুলো পরীক্ষণ থেকে যখন আমাদেরকে একটি পরীক্ষণ, মানে পরীক্ষণের মাধ্যমে অনেকগুলো দৃষ্টান্ত থেকে একটি দৃষ্টান্তকে আমরা তুলে নিই, তখন সেটাকে আমরা বলছি সংকট উত্তরক পরীক্ষণের দৃষ্টান্ত। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়েছে, প্রকল্পটা হবে হচ্ছে আরোহ সমন্বয়। অর্থাৎ প্রকল্প আমরা আরোহ বলতে কি, আরোহ বলতে বুঝি যে আমরা যেখানে একটি জানা থেকে অজানায় গমন করি, ঠিক একইভাবে প্রকল্পের বিষয়টা ওইরকম হবে যে আমরা যে বিষয়টাকে কারণ হিসেবে আমরা উল্লেখ করছি বা যে বিষয়টাকে আমরা প্রকল্প হিসেবে উল্লেখ করছি সেটা যেন আমাদেরকে নতুন একটি সত্য আবিষ্কার করতে সাহায্য করে। অর্থাৎ সেখানে আমরা জানা থেকে অজানায় যেন প্রবেশ করতে পারি, এমন কোনো কিছুকে আমি প্রকল্প হিসাবে নিব না যেটা আসলে জানা সত্য। আমাদেরকে একটা অজানা সত্যকে প্রকল্প হিসাবে ধরতে হবে। এবং সবশেষে বলা হয়েছে যে ভবিষ্যৎবাণীর শক্তি, অর্থাৎ এই যে প্রকল্প কি করবে, দেখেন আমরা যখন একটা বিষয়কে প্রকল্প হিসাবে ধরছি তখন সেই জিনিসটা হয়তো বা লাস্ট পর্যন্ত গিয়ে সত্য হবে, আদারওয়াইজ সেই জিনিসটা সত্য না হয়ে যে জিনিসটা সত্য সেখানে গিয়ে পৌঁছাবে। তাহলে প্রকল্পের মধ্যে একটা ভবিষ্যৎবাণী করা শক্তি থাকে, যে প্রকল্প তো যেহেতু সত্য না, সেটা হচ্ছে ভবিষ্যতে গিয়ে হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। তার এই যে ভবিষ্যতে সত্য বা মিথ্যা রেজাল্ট বের করার যে ক্ষমতা, এটাকে বলা হচ্ছে যে ভবিষ্যৎবাণীর শক্তি, যেটা হচ্ছে প্রকল্পের থাকবে। ভবিষ্যতে গিয়ে আমরা দেখব যে প্রকল্পের যে বাণীটা সেটা সত্য হলো নাকি মিথ্যে হলো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাবো যে প্রকল্পের গুরুত্বে কি বলা হচ্ছে, যে কোনো বিষয়ের বা ঘটনার আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলে। প্রকল্প ছাড়া কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান সম্ভব নয়, যেটা আপনাদেরকে বলা হয়েছে। এজন্য প্রকল্পের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যে কোনো বৈজ্ঞানিক গবেষণার জন্যই প্রকল্প প্রণয়ন অপরিহার্য, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে প্রকল্পটা লাগবে। বর্তমানে যত কিছু বৈজ্ঞানিক তত্ত্ব মতবাদ হিসেবে স্বীকৃত তার সব কিছুই ছিল একসময়ের প্রকল্প। অর্থাৎ এখন আমরা যে বিষয়গুলো আবিষ্কার করতে পেরেছি এটা কোনো না কোনো সময়ে মানুষ চিন্তা করেছিল বা প্রকল্প হিসাবে ধরেছিল বলে আজকে সেগুলো আবিষ্কৃত হয়েছে। প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রাথমিক স্তর হিসেবে কাজ করে। দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ স্থাপনের জন্য আনুমানিক ধারণা গঠন করতে হয়। এই আনুমানিক ধারণা গঠন করা হলো প্রকল্পের সাহায্যে নিরীক্ষণ ও পরীক্ষণ কার্য পরিচালনা করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্পের মধ্যে আমাদেরকে নিরীক্ষণ করতে হয়, আমাদেরকে পরীক্ষণ করতে হয় এবং
প্রকল্পের মাধ্যমে আমরা কোনো একটি কার্যের কারণ অনুসন্ধান করার চেষ্টা করি। প্রকল্প ছাড়া নিরীক্ষণ কার্য ও গবেষণাগারে পরীক্ষণ কার্য সম্পন্ন করা সম্ভব নয়। আমরা যখন কোনো একটা বিষয়ের উপর নিরীক্ষণ বা পরীক্ষণ চালাই, পরীক্ষণ বা নিরীক্ষণ চালানোর আগে আমাদেরকে একটি প্রকল্প ধরে নিতে হয়। প্রকল্প আরোহ অনুমানের প্রাথমিক স্তর হিসেবে কাজ করে। প্রকল্পের কারণে আমরা জানা সত্য থেকে অজানা সত্যে গমন করি, সুতরাং প্রকল্পের যথেষ্ট গুরুত্ব তাৎপর্য রয়েছে। প্রকল্পের সাহায্যে আমরা নিরীক্ষণ পরীক্ষণের সাহায্যে আরোহণ প্রক্রিয়া করে থাকি। কাজে দেখা যায় অবরোহ আরোহ উভয় ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমরা অনুমানের মধ্যে কি করে একটি জানা সত্য থেকে অজানা সত্যে গমন করি, ঠিক একইভাবে আমাদের এই যে আরোহ বা অবরোহর সাথেও প্রকল্প বিষয়টি কিন্তু একেবারেই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। প্রকল্প জ্ঞানকে সুসংবদ্ধত ও সুশৃঙ্খল করে, কারণ এই নিয়ম অনুযায়ী যখন আমরা অনুমান করব তখন আমরা যৌক্তিকভাবে সব কিছুতে আগাতে পারবো। প্রাকৃতিক ঘটনা অসংখ্য ও বৈচিত্র্যময়, এগুলোকে প্রত্যক্ষভাবে জানা যায় না, তাই আমরা প্রকল্পের মাধ্যমে এগুলোর সম্বন্ধে ধারণা গঠন করে সে ধারণার মাধ্যমে প্রাকৃতিক ঘটনাগুলি সম্পর্কে জানতে পারি। প্রকল্প ব্যাখ্যাকরণে সাহায্য করে। ব্যাখ্যাকরণ সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে কার্যকরণ নিয়মকে নির্দেশ করতে হয়। বলা হচ্ছে যে কোনো কিছু আমরা ব্যাখ্যা করতে গেলে তার কার্যকরণ নিয়ম বের করতে হয়। এখন কার্যকরণ নিয়ম বের করতে আবার প্রকল্পের প্রয়োজন হয়, তাই ব্যাখ্যাকরণের ক্ষেত্রে প্রকল্পের গুরুত্ব রয়েছে। কার্যকরণটি সম্পর্কে প্রকল্পের মাধ্যমে ধারণা গঠন করতে হয়, কিন্তু প্রকল্প হলো ব্যাখ্যাদানের প্রচেষ্টা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে সকল প্রকার অনুমান কি অবরোহ অনুমান কি আরোহ অনুমান এর ক্ষেত্রে প্রকল্প সহায়ক ভূমিকা পালন করে। প্রকল্পের কারণেই আমরা ঘটনা বা বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাচাই করতে পারি। অর্থাৎ এই যতক্ষণ ধরে আপনাদেরকে যতগুলো কথা বলা হয়েছে সেই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে প্রকল্পের গুরুত্বের মধ্যে চলে আসছে। এখন আমরা দেখব যে প্রকল্প সংশ্লিষ্ট ধারণাসমূহ, অর্থাৎ এই যে প্রকল্প নিয়ে যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা করতে গিয়ে আমাদের এর সংশ্লিষ্ট কতগুলো টার্ম বা কতগুলো ধারণার সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। প্রথমে বলা হচ্ছে পরীক্ষামূলক সমর্থন। পরীক্ষামূলক সমর্থন হলো প্রকল্পের উৎকৃষ্ট উপায় বা পন্থা। সমর্থন কথাটির অর্থ হলো বাস্তব ঘটনাবলী দিয়ে কোনো কিছু যাচাই করা। অর্থাৎ এই যে পরীক্ষামূলক সমর্থন হচ্ছে যে আমরা যখন একটি প্রকল্প গঠন করতে যাব তখন আমাদেরকে এই পরীক্ষামূলক সমর্থন এই পদ্ধতিটা সাহায্য নিতে হবে। এখানে কি করা হচ্ছে যে বাস্তব ঘটনাবলী দিয়ে কোনো কিছু যাচাই করা, অর্থাৎ এই যে যাচাইকরণ যেটা বাস্তব ঘটনাবলীর আলোকে, সেটি হচ্ছে পরীক্ষামূলক সমর্থন। এই পরীক্ষামূলক সমর্থন দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে প্রত্যক্ষ সমর্থন, একটা হচ্ছে পরোক্ষ সমর্থন। তাহলে বলা হচ্ছে যে নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে যে সমর্থন করা হয় তাকে প্রত্যক্ষ সমর্থন বলে। অর্থাৎ কোনো একটা ঘটনাকে যদি আমরা নিরীক্ষণ করি, মানে সেটাকে যদি আমরা দেখি এবং সেটাকে যদি আমরা পরীক্ষণ করি, তাহলে সেটি হবে হচ্ছে আমার প্রত্যক্ষ সমর্থন। যেমন নির্দিষ্ট কক্ষপথ থেকে বুধ গ্রহের বিদ্যুৎ লক্ষ্য করে জ্যোতির্বিজ্ঞানীরা বুধ গ্রহের কাছাকাছি একটি অজ্ঞাত গ্রহের অস্তিত্ব কল্পনা করে। তাহলে এখানে কি করেছে, এখানে বিষয়টাকে নিরীক্ষণ করেছে এবং পরীক্ষণ করেছে, কৃত্রিমভাবে জিনিসটাকে পরীক্ষণ করতে হয়েছে। জ্যোতির্বিদরা যখন একটি শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দ্বারা বৃহস্পতি গ্রহটিকে প্রত্যক্ষভাবে নিরীক্ষণ করেন তখন এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে সমর্থিত হয়। তাহলে যখন হচ্ছে আমরা নিরীক্ষণ এবং পরীক্ষণের সাহায্যে একটি বিষয়কে যাচাই করছি বা পরীক্ষামূলক সমর্থন করছি তখন তাকে প্রত্যক্ষ সমর্থন বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা তাহলে এই যে আমরা দেখলাম প্রত্যক্ষ সমর্থন, এবং যখন আমরা পরোক্ষ সমর্থনটা কী হবে, পরোক্ষ সমর্থনটা হবে যখন আমরা একেবারেই শুধুমাত্র পরীক্ষণের সাহায্যে যখন আমরা কোনো একটি বিষয়কে আমরা বর্ণনা করছি বা পরীক্ষণের সাহায্যে কোনো একটি বিষয়কে প্রমাণ করছি তখন তাকে বলা হচ্ছে পরোক্ষ সমর্থন, যেটা আমরা সরাসরি করতে পারি না, আমাদেরকে কৃত্রিম পরিবেশে পরীক্ষণের মাধ্যমে করতে হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে বাস্তব কারণ। আমরা কিন্তু এই পুরো লেকচারের মধ্যে অনেক সময়ই বাস্তব কারণ বলেছি যে প্রকল্পকে হতে হবে বাস্তব কারণ ভিত্তিক। বাস্তব কারণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? বাস্তব কারণ প্রকল্পের অন্যতম শর্ত, অর্থাৎ প্রকল্পকে হচ্ছে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। বাস্তব কারণ অর্থ সত্যিকার কারণ, প্রকৃত কারণ বা অস্তিত্বশীল কারণ। যে কোনো প্রকল্পকে বৈধ ও সুসংগত হতে হলে অবশ্যই তা বাস্তব কারণ ভিত্তিক হতে হয়। বাস্তবে যার অস্তিত্ব নেই এমন কারণকে কখনো প্রকল্প হিসেবে গ্রহণ করা যায় না। অর্থাৎ বাস্তবে যে জিনিসটা নেই সেটাকে আমরা প্রকল্প হিসেবে বলতে পারবো না। নিউটন বলেন কোনো ঘটনা ব্যাখ্যায় কেবলমাত্র বাস্তব কারণকে স্বীকার করতে হবে। যা অবাস্তব, যার অস্তিত্ব কল্পনা করা যায় না, যাকে প্রমাণ বা অপ্রমাণ কিছুই করা যায় না, এমন বিষয়কে প্রকল্প হিসেবে গ্রহণ করা যায় না। তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা এমন বিষয়কে ধরবো যেটা হচ্ছে বাস্তব কারণ বা যেটা হচ্ছে সত্যি, মানে এক্সিস্ট করে। একটি শিশু হারিয়ে গেলে প্রকল্প গঠন করা হয় যে শিশুটিকে ভূতে নিয়ে গেছে। তাহলে এই যে ভূতে নিয়ে যাওয়া, এটা কোনোভাবেই কিন্তু বাস্তব কোনো কারণ হতে পারে না, এটাকে আমরা বাস্তব কারণ হিসেবে উল্লেখ করতে পারবো না। তাহলে প্রকল্পটি বাস্তব কারণ ভিত্তিক হবে না, কারণ বাস্তবে ভূত নামক কোনো বিষয়ের আমরা সম্মুখীন হই না। বাস্তব কারণ হলো সেই কারণগুলো যেগুলো ইন্দ্রিয়লিপ্ত, ইন্দ্রিয় বা পরোক্ষরে দেখা যায়। অর্থাৎ এখানে হচ্ছে আমরা এমন বিষয়কে আনতে পারবো যেটা আর কি বাস্তবে অস্তিত্ব আছে বা বাস্তবে যেটা এক্সিস্ট করে, সেগুলোকে আমরা বাস্তব কারণ হিসেবে উল্লেখ করব প্রকল্পের ক্ষেত্রে।
এরপর আমরা দেখতে পাবো যে প্রতিবেদক অনুকল্প, এটা নতুন একটা টার্ম। দেখি প্রতিবেদক অনুকল্পের যুক্তিবিদ্যায় কি বলা হয়েছে। প্রতিবেদক অনুকল্প হলো এক ধরনের বাস্তব কারণ। এই প্রতিবেদক অনুকল্পকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। যুক্তিবিদ বেইন সর্বপ্রথম প্রতিবেদক অনুকল্প কথাটি ব্যবহার করেন। তিনি বলেন কিছু কিছু প্রকল্পের মাধ্যমে বস্তুর সূক্ষ্ম গঠন ও কার্যবিধি সম্পর্কে ধারণা করা হয়। আচ্ছা, এই ব্যাপারটা প্রতিবেদক অনুকল্প হচ্ছে যে জিনিসটা আমরা হয়তো বা বাস্তবে উপলব্ধি করতে পারি না, ফিল করতে পারি না, কিন্তু এটা আসলে এক্সিস্ট করে। যেরকম হচ্ছে আমরা যদি শব্দ তরঙ্গের কথা বলি, তাহলে আমরা জানি যে 20 থেকে যে 2000 বা 2200 এই পর্যন্ত হচ্ছে যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আমরা মানুষ শুনতে পারি। এখন এর চেয়ে কম বা বেশি ফ্রিকোয়েন্সিও আছে, যে ফ্রিকোয়েন্সি এটা আমরা শুনতে পারি না কিন্তু অন্যান্য প্রাণীরা শুনতে পারে বা এটার এক্সিস্ট আছে। এখন আমি সেই 20 থেকে 20,000-এর বাইরের কোনো কিছু শুনতে পারি না দেখে কি সেটার অস্তিত্বকে আমি অস্বীকার করব না। সেটা হয়তো বা আমি বাস্তবে প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু তার হচ্ছে অস্তিত্ব আছে। এই ধরনের বিষয়গুলোকে বলা হয়েছে প্রতিবেদক অনুকল্প। যেমন শব্দ ও আলোকের গতি ব্যাখ্যা করতে গিয়ে ইথারের অস্তিত্ব ধারণা করলে প্রকল্পটি হবে প্রতিবেদক অনুকল্প। কারণ এই যে ইথার আমরা বাস্তবে আপনি মানুষ ফিল করতে পারি না, কিন্তু এটার অস্তিত্বটা রয়েছে। এজন্য এটাকে বলা হচ্ছে প্রতিবেদক অনুকল্প। তাহলে এই যে প্রতিবেদক অনুকল্প, এটা কিন্তু কোনো কাল্পনিক বিষয় না, এটারও কিন্তু একটি বাস্তব কারণ। এটা বাস্তব কারণের একটি প্রকারভেদ, যেটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু এটা বাস্তব কারণ। এটা কোনোভাবেই কাল্পনিক কোনো কিছু নয়। বলা হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত, যেটা আমরা পড়েছি এই অধ্যায়ের মধ্যে। বলা হচ্ছে কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করার সময় একাধিক প্রকল্প তৈরি করা হয়। একটি প্রকল্প তৈরি করলে আরেকটি প্রকল্প এসে ভিড় করে প্রতিযোগিতা সৃষ্টি করে। এই প্রতিযোগিতা প্রকল্পগুলোর মধ্যে কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি বৈধ এবং কোনটি অবৈধ তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। আমরা জানি বৈধ প্রকল্পকে একমাত্র হতে হবে। এ ধরনের সমস্যা সৃষ্টি হলে কোনো একটি বিশেষ ঘটনা প্রকল্পগুলোর সংকট নিরসনে এগিয়ে আসে। যে ঘটনাটি সংকট নিরসনে এগিয়ে আসে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। আচ্ছা, এখানে বলা হয়েছে যখন আমরা কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে যাই, তখন দেখা যায় যে অনেকগুলো প্রকল্প চলে আসে। মানে অনেক কিছুকেই মনে হয় যে এটা কারণ বা এটাকে পর্যাপ্ত ব্যাখ্যা, অনেকগুলো প্রকল্প চলে আসছে। কিন্তু আমরা জানি প্রকল্প হতে হবে একটা। তখন দেখা যায় কি যে কোনো একটা ঘটনা বা একটা হচ্ছে কারণ এগিয়ে আসে, অর্থাৎ একটা কারণ একটু স্ট্রং হয়, যে কারণে আমরা ধরতে পারি যে এটি হচ্ছে প্রকল্প। তাহলে যে কারণটা এগিয়ে আসলো বা যে স্ট্রং সাইডটা হচ্ছে এগিয়ে আসলো, সেটাকে বলছে সংকট উত্তরক দৃষ্টান্ত। আরও সহজভাবে বলতে গেলে অনেকগুলো প্রকল্পের মধ্যে থেকে একটি প্রকল্পকে যে আমরা বেছে নেই, যে প্রকল্পটাকে আমরা বেছে নিলাম সেটা হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত। যেমন ধরা যাক কোনো আতাতীয় লোককে হত্যা করলো, মানে আননোন কেউ একজন কোনো একটা লোককে হত্যা করেছে, কেউ জানে না কে হত্যা করেছে। পুলিশ গ্রামের কিছু দাগী সন্ত্রাসীকে সন্দেহ করলো এবং প্রকল্প তৈরি করলো। অন্তত সন্দেহজনক 5 জনের কেউ না কেউ ওর সাথে জড়িত আছে। হত্যাকৃত লোকটির পরিধেয় জামাকাপড় পরীক্ষা করা হলো। দেখা গেল 5 জন সন্দেহকারীর একজনের ডিএনএ রক্তমাখা জামাকাপড়ে রক্ষিত ডিএনএর সাথে মিল রয়েছে, অর্থাৎ ডিএনএর কারণে সমস্যাটির সমাধান হলো। এখানে ডিএনএ হলো সংকট উত্তরক দৃষ্টান্ত। তাহলে আমরা কি করেছি যে আমরা প্রথমে একজন লোক মারা গেছে একটি এলাকায়, সেই এলাকার যে 5 জন দাগী সন্ত্রাসী তাদেরকে আমরা আটক করেছি। এখানে আটক করার পরে এখন 5 জনের মধ্যে কে আর কি দায়ী সেটা তো আমরা বের করতে পারতেছি না। সেজন্য আমরা কি করলাম, আমরা ডিএনএ টেস্ট করলাম। তাহলে এই যে ডিএনএ টেস্ট করার মাধ্যমে আমরা একজনের জামা কাপড়ে যে হত্যাকারী যে ব্যক্তি নিহত হয়েছে তার ডিএনএ যে পেয়েছি, এর মধ্যে আমরা আনুমানিকভাবে ধারণা গঠন করতে পারছি যে ওই ব্যক্তিতে হত্যা করেছে। তাহলে এখানে ডিএনএর যে পদ্ধতিটা, এটা আমাদের সমস্যার সমাধানে এগিয়ে আসলো। এটাকে বলা হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত। পরবর্তীতে আমরা যাব যে সংকট উত্তরক পরীক্ষণ। কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করার সময় অনেক সময় একাধিক প্রকল্প তৈরি করা হয়। একটি প্রকল্প তৈরি করলে আরেকটি প্রকল্প এসে ভিড় করে প্রতিযোগিতা সৃষ্টি করে। এই প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যে কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি বৈধ এবং কোনটি অবৈধ তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। আমরা জানি বৈধ প্রকল্পকে একটি মাত্র হতে হবে, কাজে একটি মাত্র প্রকল্পকে নির্বাচন করতে হবে এবং বেছে নিতে হবে। এ ধরনের সমস্যা সৃষ্টি হলে কোনো একটি বিশেষ ঘটনা প্রকল্পগুলোর সংকট নিরসনে এগিয়ে আসে। যে ঘটনাটি এগিয়ে আসে সেটি পরীক্ষণ ও নিরীক্ষণ উভয় ক্ষেত্রে পাওয়া গেলে সেটি পরীক্ষণ কার্যের মাধ্যমে প্রমাণিত হলে তাকে সংকট উত্তরক পরীক্ষণ বলে। আচ্ছা, বলা হচ্ছে যে একই ঘটনা, যে যখন হচ্ছে কোনো একটি ঘটনা ঘটে তখন অনেকগুলো প্রকল্প এসে ভিড় করে, তার মধ্যে কোনো একটি প্রকল্প এমন হয় যেটা হচ্ছে পরীক্ষণ এবং নিরীক্ষণ উভয় ক্ষেত্রে হচ্ছে প্রমাণিত হয়, তখন সেটাকে আমরা বলছি সংকট উত্তরক পরীক্ষণ। যেমন একটি কাঁচ পাত্রের
একটি কাচ পাত্রে গ্যাস রয়েছে, গ্যাসটি কোন প্রকৃতির বা গ্যাসটির নাম কেউ জানে না। আমাদের জানা আছে অক্সিজেন দহনে সাহায্য করে এবং হাইড্রোজেন অগ্নিতে দগ্ধ হয়। এবার গ্যাসটিকে সঠিকভাবে নির্ধারণের জন্য একটি দিশালাইয়ের কাঠি দিয়ে কাচ পাত্রে প্রবেশ করানো হলো। দেখা গেল জ্বলন্ত গ্যাসটি আগুনে পুড়েছে। এ থেকে প্রমাণিত হলো গ্যাসটি অক্সিজেন নয়, গ্যাসটি হলো হাইড্রোজেন। কাচ পাত্রের অগ্নিসংযোগের ঘটনাটিকে চরম পরীক্ষণ বলে। অর্থাৎ যখন কোনো একটি পরীক্ষণ বা নিরীক্ষণের মাধ্যমে আমরা অনেকগুলো প্রকল্প থেকে একটি প্রকল্পকে বেছে নিই, তখন তাকে বলা হচ্ছে সংকট উত্তরক পরীক্ষণ। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে বর্ণনামূলক প্রকল্প। প্রকল্পকে 3 ভাগে ভাগ করা হয়, যথা হচ্ছে নিয়ম সংক্রান্ত, কর্তা সংক্রান্ত এবং বস্তু বিন্যাস সংক্রান্ত। বিজ্ঞানে নিয়ম সংক্রান্ত ও কর্তা সংক্রান্ত প্রকল্প কারণরূপে চিহ্নিত। কারণ সংক্রান্ত প্রকল্পগুলোকে ঘটনাবলীর ব্যাখ্যা দান করে বলে এই প্রকল্পগুলোকে ব্যাখ্যামূলক প্রকল্প নামে পরিচিত। অন্যদিকে নিয়ম সংক্রান্ত প্রকল্পগুলো কারণের কাজ করে নিয়ম বর্ণনা করে বলে এ প্রকল্প বর্ণনামূলক প্রকল্প হিসেবে পরিচিত। বলা হচ্ছে বর্ণনামূলক প্রকল্পের উদ্দেশ্য কোনো কারণ আবিষ্কার করা নয়, বরং কারণ কিভাবে কাজ করে তা বর্ণনা দেওয়া বর্ণনামূলক প্রকল্পের কাজ। আচ্ছা, এবার আমরা উদাহরণে চলে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। রাতে কোনো বাড়িতে চুরি হলে চোরটি কোনো উপায়ে বা কৌশলে চুরি করেছে তা আমরা জানতে পারি না। সেক্ষেত্রে চুরি করার পদ্ধতি বা কৌশল সম্পর্কে আমরা একটি নিয়ম বা প্রকল্প তৈরি করি। চুরি করার সম্পর্কে বিভিন্ন পদ্ধতি বর্ণনা করে যে চুরিটি এভাবে হতে পারে, অন্যভাবে। চোর বাড়িতে আগেই ঢুকেছিল অথবা বাড়ির ভাঙা জায়গা দিয়ে মধ্যরাতে ঢুকেছিল, এভাবে চুরি সম্পর্কে নানাভাবে বর্ণনা করাকে বর্ণনামূলক প্রকল্প বলে। আমরা অনেক সময় কি করি যে একটি বিষয়কে ফিক্সডভাবে প্রকল্প ধরি না, বা ফিক্সডভাবে প্রকল্প না ধরে মানে সেই কার্যটা কিভাবে ঘটেছে তার আমরা ব্যাখ্যা দিই বা বর্ণনা দিই। এই যে বর্ণনাটা যে দেই, মানে আমরা কোনো কিছুকে ফিক্সডভাবে প্রকল্প হিসেবে না ধরে আমরা কি করছি যে মানে আমরা কারণটাকে নিরূপণ না করে কারণের সম্পর্কে আমি কতগুলো বর্ণনা দিচ্ছি যে এরকম 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 হতে পারে, এটাকে বলা হচ্ছে বর্ণনামূলক প্রকল্প। এরপর যে আমরা একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আপনাদের এই অধ্যায় সম্পর্কিত যত রকমের সমস্যা আছে সেগুলো একটু সমাধান করার চেষ্টা করব, এবং এই পুরো অধ্যায় জুড়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, আমরা কিন্তু আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা সৃজনশীল প্রশ্নের প্রথমেই হচ্ছে উদ্দীপকে চলে যায়। দৃশ্যকল্প 1-এ বলা হচ্ছে রহমান সাহেবের কাচ পাত্রের অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন গ্যাসের মধ্যে জ্বলন্ত দিশালাইয়ের কাঠি প্রবেশ করালেন এবং দেখলেন হাইড্রোজেন গ্যাসটি পুড়ছে। 2 নম্বরে বলা হচ্ছে করিম সাহেবের বাড়িতে চুরি হলো, গ্রামবাসী ভাবলো পরিচিত কেউ করিম সাহেবের বাড়িতে চুরি করেছে। চোর আগে থেকে বাড়িতে খোঁজখবর নিয়েছে, চোরটি শেষ রাতে চুরি করেছে। আচ্ছা, দৃশ্যকল্পে 3-এ বলা হচ্ছে মতিন সাহেব শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সাময়িকভাবে মতিন সাহেবের মোমবাতি জ্বালিয়ে নিলেন। আচ্ছা, প্রথমে বলেছে যে ঘটনা নিরীক্ষণ বলতে কি বুঝো, যেটার সংজ্ঞা হচ্ছে আপনারা এই অধ্যায়ে পেয়ে যাবেন, এবং পরবর্তীতে আমরা যখন পরীক্ষণ নিরীক্ষণ আমাদের কোর্সের মধ্যে দেখব তখনও কিন্তু আমরা এই বিষয়টি হচ্ছে পাবো। ঘটনা নিরীক্ষণ হচ্ছে বাস্তবে কোনো একটা ঘটনাকে প্রত্যক্ষ করা। ঘটনার ব্যাখ্যা করার উপায় কি? ঘটনাকে ব্যাখ্যা করার উপায়টা হচ্ছে, অন্যতম একটি উপায়টা হচ্ছে প্রকল্প। আমরা প্রকল্পের সাথে কিন্তু ঘটনার ব্যাখ্যাকরণের সম্পর্কটা দেখেছি। ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদেরকে কার্যকারণ সম্পর্কটা বের করতে হয়, এবং কার্যকারণ সম্পর্ক বের করতে গেলে আমাদের প্রকল্পের প্রয়োজনীয়তা পড়ে। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের 3 নম্বরের প্রশ্নে। বলা হচ্ছে দৃশ্যকল্প 1-এর প্রকল্প কোন ধরনের প্রতিফলন ঘটেছে। এখানে বলা হয়েছে যে কাচ পাত্রের মধ্যে যে দিশালাইয়ের কাঠিটা প্রবেশ করিয়ে তাই তিনি হচ্ছে বের করলেন যে কোনটা হচ্ছে কি গ্যাস, তিনি হচ্ছে জিনিসটাকে দেখলেন। তাহলে এই যে তিনি কি করলেন, একটা পরীক্ষণ করলেন, এটাকে বলা হচ্ছে সংকট উত্তরক পরীক্ষণ, যেটা হচ্ছে প্রকল্পের একটি ধারণা। তাহলে এই ধারণাটা হচ্ছে আপনার বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে সংকট উত্তরক পরীক্ষণ। তারপর সংকট উত্তরক পরীক্ষণের যে বৈশিষ্ট্য বা যে ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাটা কিন্তু আমাদের লিখে দিতে হবে। বলা হচ্ছে দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3-এ প্রতিফলিত প্রকল্পের তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, দৃশ্যকল্প 2-এর ক্ষেত্রে যেটা হয়েছে, এখানে এই যে বাড়িতে চুরি হলো, এখানে চুরির কারণ কি বা চোরকে সেটা অনুসন্ধান করা হয়নি, এখানে চোরের চুরি করার কার্যের বর্ণনা দেওয়া হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে বর্ণনামূলক প্রকল্প, যেটাকে আমরা এই অধ্যায়ের মধ্যে আলোচনা করেছি। এটা হচ্ছে বর্ণনামূলক প্রকল্প। এবং দৃশ্যকল্প 3-এ যেটা হয়েছে, মতিন সাহেব শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সাময়িকভাবে মতিন সাহেব
মোমবাতি জ্বালিয়ে নিলেন, অর্থাৎ সাময়িকভাবে তিনি কি করলেন, একটা মোমবাতি জ্বালিয়ে নিলেন, যেটা হচ্ছে আমাদের যে প্রকল্প যেটি রয়েছে প্রকল্পকে ইঙ্গিত করছে, অর্থাৎ সাময়িকভাবে জ্বালিয়ে নেওয়া মানে সাময়িকভাবে তিনি কি করেছেন, একটি সমস্যার সমাধান করেছেন। ঠিক একইভাবে আমরা প্রকল্পে কি করি, সাময়িকভাবে একটি আনুমানিক ধারণা গঠন করি। তাহলে দৃশ্যকল্প 3-এ প্রতিফলিত হচ্ছে প্রকল্প, আর দৃশ্যকল্প 2-এ প্রতিফলিত হচ্ছে বর্ণনামূলক প্রকল্প। তাহলে এখানে আমরা কি করব, দুইটা প্রথমে আইডেন্টিফাই করব, তারপরে প্রকল্পের সংজ্ঞা দিব, বর্ণনামূলক প্রকল্পের সংজ্ঞা দিব। এরপর এই দুইটার মধ্যে আমরা যে যে বিষয়গুলো পার্থক্য উপলব্ধি করতে পারি সেগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে। মূলত প্রকল্পের একটি প্রকারভেদ হিসাবে আমরা বলতে পারি বর্ণনামূলক প্রকল্প, বা যেখানে আমরা প্রকল্প গঠন করতে পারি না সেখানে আমরা বর্ণনামূলক প্রকল্প বলি। প্রকল্পের বিষয়টা হচ্ছে আরেকটু স্ট্রং, আরেকটু বর্ণনামূলক প্রকল্পের চেয়ে আরেকটু সেই জিনিসটা কি ভ্যালিড, বা যে জিনিসটা আমাদের হচ্ছে কাছে থাকে। তো শিক্ষার্থীবৃন্দরা, আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এই ক্লাস তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।